রৌদ্রের এহেন পাল্টিবাজি কথায় মেঘা থেমে রগরগে দৃষ্টিতে তাকায়। আর চোখে তা অবলোকন করে রৌদ্র। ফের ইনিয়ে বিনিয়ে মিনমিন করে বলে, বজ্জাত ছেলে, না তেলে না ঝোলে, দূরে সর আমার থেকে। আমার কোলে আমার বউ বসবে। এসো বউ, কোলে বসো আমার। ওকে দেখিয়ে দাও তুমিই আমার বউ। আমার কোলে ওঠার অধিকার শুধু তোমার। মেঘা কিরমির করে এবার একটা সোয়েটার ছুঁড়ে মারল রৌদ্রের দিকে। তেলে বেগুনে জ্বলে উঠে আলমারি থেকে নতুন একটা ড্রেস বের করল। ফ্যাসাদে পড়ল রৌদ্র। মুখ শুকনো করে বলল, তোর কি হিংসে হচ্ছে সানি? একটু থেমে জাবিরের দিকে ফিরল। রেগে মেগে চোখ পাকিয়ে তাকালো। দুই হাত দিয়ে শক্ত করে বাচ্চাটার তুলতুলে দুই গাল টেনে ধরল। মৃদুমন্দ ব্যথায় কুকিয়ে উঠল ছেলেটা। রৌদ্র চিবিয়ে বলে বিপরীতে, নাগিনের বাচ্চা, তোর মাকে কাজে লাগিয়ে একটা সংসার পেয়েছি। এখন দেখি তোর জন্য আমার সেই সংসারটাও ভাঙবে। যা এখান থেকে। ধমকানো শেষে কুকিয়ে উঠলেও কাঁদল না জাবির। সরে এসে কাদো কাদো হয়ে তাকালো। গুলুমুলু বাচ্চাটা কেমন মায়াবী ছলছলে চোখে চেয়ে আছে। রৌদ্রের মায়া লাগে। উপর উপর রাগ দেখালেও সে বাচ্চা প্রিয়। তবু মেঘার সামনে মায়া দেখালো না এই মুহূর্তে। একই চোটে আছে রমণী। বাড়াবাড়ি করলে হিতে বিপরীত হয়ে যাবে। রৌদ্র ফ্যাল ফ্যাল করে হাসল। জাবিরের কানের কাছে ঝুঁকে বিড়বিড় করল, আব্বা, তোরে দুইটা চিমটি কাটমু। হ্যাঁ প্লিজ। ব্যথা না পেলেও একটু কান্না করিস আমার বাপ। তোর জন্য আমার বউ চটে গেছে। যদি তোকে দিয়েও রাগ ভাঙাতে পারি, তাহলে দুটো চিমটির বদলে দুটো চকলেট পাবি আমার থেকে। শুধু ন্যাকা কান্না কাঁদতে হবে তোকে। বাচ্চাটা কি ওর কথার অর্থ বুঝলো নাকি? নিষ্পাপ শিশুটার নরম নরম দুই বাহুতে কচাত করে দুটো চিমটি বসালো রৌদ্র। মুহূর্তে চোখ মুখ খিচে ঝাইঝাই করে কান্না জুড়ে বসল ছেলেটা। আগাগোড়া লাল হয়ে উঠল নিমিষেই। মেঘা ভোরকে তাকায়, ছুটে আসে, তবদা খায় রৌদ্র। মেঘা জাবিরকে নিজের দিকে ফেরায়। আতঙ্কিত হয়ে শরীরে হাত বোলাতে বোলাতে বলে, কি হলো বাবু, কাঁদছ কেন? কি করেছে উনি তোমায়? এই রাইনো মুখো, কি করলেন ওকে? হঠাৎ কাঁদছে কেন এভাবে? রৌদ্র হা বনে গেল। ইডিয়েট, এখন মায়া দেখাচ্ছিস কেন এত? একটু আগেই তো জেলাস হচ্ছিলি। আপনাকে কে বলল আমি জেলাস হচ্ছিলাম? ইডিয়েট, এখন আমি জেলাস হচ্ছি। ছাড় ওকে। অবিরাম কান্নারত বাচ্চাটাকে টেনে দূরে সরালো রৌদ্র। মেঘার কিছু বলার আগেই জাবিরকে কোলে তুলে একেবারে দরজার চৌকাঠের বাইরে বের করে দিল সে। ইভা ফিরেছে। বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে এদিকেই আসছিল। রৌদ্রকে দেখেই জাবিরকে কোল থেকে নামালো। ভ্যাঙানো স্বরে বলল, এই নাগিন, তোর এই ব্যাঙের ছানাকে দূরে সরা আমাদের থেকে। খবরদার, যদি ডিস্টার্ব করেছে বা তুই করেছিস, তাহলে ছাদের রেলিংয়ে উল্টো করে লটকাই রাখবো তোরে। তোর ওই 69 বছরের বুইড়া ব্যাটাও কিছু করতে পারবে না। যা এখান থেকে। বলেই ঠাস করে দরজা লাগিয়ে দিল মুখের উপর। ছেলের কান্নার আওয়াজ তুচ্ছ লাগলেও রৌদ্রের এমন বিহেভিয়ার গায়ে জ্বলন বাড়ালো ইভার। কটমট করে তাকালো সে। এই দুটোর মাখো মাখো আদিক্ষেতা দেখলে গা জ্বলে যাচ্ছে পুরো। মেঘা এখনো ক্ষুব্ধ হয়ে তাকিয়ে আছে রৌদ্রের দিকে। রৌদ্র ঠোঁট চেপে হাসল। এগোতে এগোতে বলল, বেবি, আমার বেবি চাই। রাগান্বিত অবস্থায় থতমত খায় মেঘা। চোখ মুখ পাকিয়ে একটা কুশন ছুঁড়ে মারে ওর দিকে। আমার চোখের সামনে থেকে চলে যান রাইনো মুখো। ও জান পাখি, কতক্ষণ পর চোখের সামনে এসেছি, আর এভাবে চলে যেতে বলছিস? কষ্ট হয়তো এভাবে বললে। রুম থেকে বের হন, আমি চেঞ্জ করব। আমার সামনে কর, ক্ষতি কি? বরং লাভ আছে। অসভ্য লোক, বেরোন রুম থেকে। সভ্য মেয়ে,
আর চেঞ্জ করবি কেন? ঠিকঠাকই তো লাগছে। শিশিরের বিয়েতে যাব আমি, এভাবে নর্মাল ড্রেসে যাব? ও শিট, আমি ভুলেই গিয়েছিলাম। আজ তো তোর ওই ফ্রেন্ডের বিয়ে শুনেছিলাম। বাই দ্য ওয়ে, আমিও রেডি হয়ে নেই। আপনি যাবেন? হুম। নয়তো কার সাথে যাবি? আদ্র ভাইয়া আসছে, ড্রপ করে নেবে আমায়। মুহূর্তে চোয়াল খিচে আসে রৌদ্রের, তরতর করে জাগে হিংসাত্মক সত্তা। চোখে ক্ষুব্ধতা নিয়ে কিরমির করে তাকায়। মেঘা তোয়াক্কা করে না। রেগে মেগে কিছু বলার আগেই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট হয় রৌদ্রের। রৌদ্রের সাথে সাথে মেঘাও সচকিতে যায়। পকেট থেকে ফোন বের করে রৌদ্র। চেনা নাম্বার, কপাল কুঁচকায়। এমন সময় ফোন রিসিভের প্রয়োজন বোধ করল না। ফোন কাটল। পকেটে ঢোকানোর আগেই টুং টুং করে মেসেজ এলো একটা। লক স্ক্রিনে ভেসে ওঠা মেসেজ দেখে চোখ কপালে ওঠে রৌদ্রর। মুখে ফোটে আতঙ্কিত রেশ। এক ধাপ পেছায়, তড়িঘড়ি করে নিজেই ফোন কল ব্যাক করে। দ্বিতীয়বার রমণীর পানে খেয়াল না দিয়ে দরজা খুলে এলোমেলো পায়ে বেরিয়ে যায়। রমণীর কানে কেবল পৌঁছালো রৌদ্রের ব্যতিব্যস্ত ভরকানো স্বর। আমি এক্ষুনি আসছি। ব্যাস, এইটুকুই। রৌদ্র চোখের আড়াল হওয়া মাত্রই নাকের পাটা ফুলিয়ে ওষ্ঠ উল্টায় মেঘা। চোখ ছলছল করে ভুলভাল কিছু আন্দাজে। সূর্যাস্ত হয়েছে সেই কবে। চারদিক এখন অন্ধকার আর ঝিরিঝিরি শীতে ধোঁয়াশা আচ্ছন্ন। আধারের বুকে তলিয়েছে ধরিত্রী। শিশিরদের ছোট্ট বাড়িটা আজ মৃদুমন্দ আলোয় আলোকিত। বাইরে থেকেই ঝকঝক করছে। বউ সেজেছে দুই বোন। সাজগোজ সব শেষ, শুধু বর আসার প্রতীক্ষায়। শিশিরের রুমে মেঘার সাফা আছে ওর সাথে। সারাকে এত করে আসতে বলল মেঘা। লাস্ট মোমেন্টে এসে আটকে পড়ল মেয়েটা, আসতে পারল না আর। আদ্র মেঘার সাফাকে এ বাড়িতে নামিয়ে দিয়ে বেরিয়েছে আবার, ভেতরে ঢোকেনি। সেই থেকে দুই রমণী শিশিরের রুমে আসর বসিয়েছে। শিশিরের মুখে শুনল আদ্র নাকি ইকরার হবু স্বামী অর্থাৎ আবিদের ফ্রেন্ড। অথচ ওদের দুজনের মনে পড়ছে না আবিদ নামে আদ্রের আদৌ কোনো ফ্রেন্ড আছে বলে জানা নেই। ইনফ্যাক্ট আদ্রের ফ্রেন্ড সার্কেল তেমন কেউই নেই। দুই একজন আছে, তারা মেঘার সাফার আধো পরিচিত, চেনা জানার মধ্যেই। তবে আবিদকে এটাই প্রথম শুনল ওরা। পরোয়া করল না বেশি একটা, হবে হয়তো ওদের অপরিচিত কোনো বন্ধু। বর আসার সময় হয়ে গেছে। বউ বেশে ভারী সুন্দর লাগছে শিশিরকে, পুরো স্নিগ্ধ কোমল শ্যামলিনী। ভারী কাজের মেরুন রঙের টকটকে শাড়ি পরনে, মাথায় স্টোন বসানো ঝিকঝিকে পাতলা মেরুন দোপাট্টা। মেকআপ হালকা পাতলা, গহনাও আছে টুকটাক। ঠোঁটে রক্তিম ঠোঁট রঞ্জন। সব মিলে এ যেন নতুন কোনো শিশির। কি সুন্দর মাধুর্যময়ী লাগছে মেয়েটাকে। পলকে পলকে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, সরানো দায় হয়ে পড়েছে দৃষ্টি। মেঘা সাফা অপলক চেয়ে দেখেছে বহুক্ষণ। লজ্জা লজ্জা ভাবে চোখ নামিয়ে হাঁটু জড়িয়ে বসে আছে নতুন বউ। এখনো বউ হয়নি ঠিক, তবে হতে দেরি নেই। বরপক্ষ এই আসলো বলে। ইকরা আছে ওর নিজের ঘরে। বাইরে থেকে হইচই শোনা যায়, গাড়ির শব্দ শোনা যায়। এসে গেছে তার মানে। তিনটে গাড়ি পরপর এসে থামল শিশিরদের বাড়ির সামনে। অনেকটা পথ ঘুরে এসেছে, নতুবা গলির পথে গাড়ি ঢুকত না। প্রথম গাড়িটা সাজানো টাটকা তাজা সুগন্ধি ফুলে। এটাতে বর আছে বুঝতে বাকি নেই। মেঘার সাফা জানালা দিয়ে উঁকি দিল, বাইরে বেরোবে না ওরা। সেদিনের ওই আয়ানের ব্যবহারের পর থেকে আজ আর ওর সামনে যাওয়ার বিন্দুমাত্র অভিরুচি নেই। বরং শিশিরের ভবিষ্যৎ পরিণতি ভেবে ক্ষণে ক্ষণে আফসোস হচ্ছে ওদের। কিন্তু কিছুই করার নেই। ভাগ্যের লিখন খণ্ডায়কে। ফুলে সজ্জিত গাড়িটার এক পাশ দিয়ে নামলো আবিদ, অন্য পাশ দিয়ে আদ্র। অতপর পাশাপাশি দাঁড়ালো দুজন। আবিদ বর বেশে, পরেনি শেরওয়ানি। আদ্র ফর্মাল ড্রেসে।
পেছনের বাকি দুটো গাড়ি থেকে একে একে বরপক্ষের গুটি কয়েক অতিথি নামলেন। আজমিরা বেগম আবিদকে মিষ্টি খাইয়ে বরণ করে নিলেন, তবে অন্য ভাইয়ের দেখা নেই। মেঘার সাফা খুব তীক্ষ্ণ চোখে আয়ানকে খুঁজল, পেল না। উদ্বিগ্ন হয়ে মুখ ফসকে বলল সাফা, শিশির, তোর ওই বখাটে হবু স্বামীটাকে দেখছি না তো, আসেনি নাকি? না আসলেই বেঁচে যাস তুই। ওই বজ্জাতটা যেন না আসে আজ। মেঘা ইশারা করে চোখ রাঙানি দিতেই চুপ করল। বাইরেও শোরগোল। বরের একটা গাড়ি এসেছে, অন্যটা এসে পৌঁছায়নি এখনো। আজমিরা বেগম এই নিয়ে প্রশ্ন করলেন। আবিদের মা বেশ চিন্তিত। বাড়ি থেকে দুই ছেলের দুটো গাড়ি একসাথে বেরিয়েছিল, তাহলে দ্বিতীয়টা গেল কোথায়? তিনিও ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন বড় ছেলেকে, আবিদ, আয়ানকে একবার ফোন করে দেখতো, এখনো কোথায় ওরা? গাড়ি ওভারটেক হয়েছে কখন? আবিদ শান্ত জবাব করে কেবলই, ডোন্ট ওয়ারি মা, আয়ান ছোট বাচ্চা নয়, এসে যাবে ঠিক। আমরা ভেতরে যাই আপাতত। অতিরিক্ত চিন্তা আসলো না কারোর মাথায়। বাড়ির ভেতরে ঢুকলেন সকলে। এদিকে রৌদ্র হসপিটালে আইসিইউর কেবিনে ওদের বন্ধু মহলের সবাই। শোকের ছায়া সবার চেহারায়। কেবিনের বেডে শটান শুয়ে আছে সৌভিক। ডান হাত পা মাথা সবখানে মোটা মোটা ব্যান্ডেজ, ছিলে যাওয়া ক্ষত পুরো শরীর জুড়ে। কাল সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেছিল। জ্ঞানহীন নিথর ছিল সারা রাত। রক্ত দেওয়া হয়েছে পরপর 2 ব্যাগ। অক্সিজেন চলেছে সারা রাত থেকে দুপুর অবধি। অবস্থা ক্রিটিক্যাল ছিল। জ্ঞান ফিরেছে আজ দুপুরের পর, তখন থেকেই রৌদ্র এখানে। জ্ঞান ফেরার খবর পেয়ে ছুটে এসেছে, তবে দেখা করতে পারেনি। ভেতরে ঢুকতে দেওয়া হয়নি কাউকে, এখন পারমিশন দেওয়া হয়েছে। প্রথমে সৌভিকের ফ্যামিলি মেম্বার ওয়াইফ দেখা করেছে ওর সাথে, অতঃপর ঢুকেছে ওর বন্ধু মহল। চিন্তিত হয়ে ওকে ঘেরাও করে নিয়েছে সবাই। রৌদ্র বসেছে পাশে একটা টুল টেনে। অবস্থা নাজেহাল ছেলেটার, কথা বলা বারণ। কেবলই পিট পিট করে চেয়ে চেয়ে দেখছে সবাইকে। আরও অবাক হয়ে দেখছে রৌদ্রকে। নিজের স্ত্রীর থেকে জানতে পেরেছে ওর বন্ধুরা কম ছোটাছুটি করেনি কাল থেকে, রৌদ্র বেশি। নিজের শরীর থেকে 1 ব্যাগ রক্ত দিয়েছে সে। এমনকি এ যাবৎ সব চিকিৎসার খরচও নিজে বহন করেছে। সৌভিকদের টাকার কমতি নেই, কিন্তু রৌদ্র ওদের কিচ্ছুটি করতে দেয়নি। কেউ কিছু করার আগেই সবটা বুঝে নিয়েছে ও। ভোরের দিকে রোহানের অ্যাপার্টমেন্টে গিয়ে রেস্ট করেছে একটু। অতঃপর একবিংশীর কাছে যেতে না যেতেই আবারও ডাক পড়েছে এখানে। সৌভিক আপ্লুত, রৌদ্র বেপরোয়া ছন্ন ছাড়া। বন্ধুত্বেও অনুভূতি প্রকাশ করেনি কখনো, কাজে দেখিয়েছে। মুখ খোলার চেষ্টা করল সৌভিক। রুডি, চুপ, কথা বলবি না। ডক্টর কথা বলতে বারণ করেছে তোকে। শুধু বল কেমন লাগছে এখন। মাথা ঝাঁকায় সৌভিক। কখন থেকে ফোন ভাইব্রেট হচ্ছে পকেটে, রোহান খেয়াল করিয়ে দিল। রুডি, ফোন আসছে তোর, দেখ আগে। ফোন বের করে রৌদ্র। 4 বার কল মিসড হয়েছে, এবার 5মবারও কেটে গেল। পাল্টা কল করল সে। ওপাশ থেকে তৎক্ষণাৎ রিসিভ হয়। বাচ্চার আদুরে স্বর ভেসে আসে, পাপা, আই মিস ইউ অ্যান্ড আই অ্যাম অ্যাংরি। রৌদ্র মুচকি হাসে, উত্তর করে, আই মিস ইউ টু মাম্মা, বাট অ্যাংরি কেন? তুমি আমাল ফোন ধরনি কেন? আমাল তাতে কথাও বলনি। কোথায় তুমি? আমি তো বাইরে আছি মাম্মা। ইউ নো, পাপার কাজ পড়ে আছে। অনেক দূরে আসতে হয়েছে পাপাকে। পাপা কাজ শেষ করে খুব তাড়াতাড়ি ফিরবে তোমার কাছে। প্রমিস? পাক্কা প্রমিস। মিনি মিস করতে তোমায়। পাপাও ভীষণ মিস করছে মিনিকে। এবার ফিরলে পাপার ফোনে অনেকক্ষণ গেমস খেলবে মিনি। ওকে? ইয়া পাপা। হাস্যোজ্জ্বল উত্তর আসলো এবার। রৌদ্র মুচকি হাসে।
বাকিরা অবাক লোচনে বিমূর্ত বনে রৌদ্রের কথা বলার ভঙ্গিমা দেখছে। বুঝতে পারছে না কিছু। কিসের পাপা আর কিসেরই বা মাম্মা? কার সাথে এভাবে কথা বলছে রৌদ্র? কে পাপা ডাকছে ওকে? রৌদ্র আবার বলে ফোনের ওপারের উদ্দেশ্যে, মাম্মা কোথায়? আছে। জ্বালাচ্ছ খুব? হুম। মিনি গুড গার্ল, জ্বালায় না। আচ্ছা, আমার মিনি গুড গার্ল, আই নো। পাপা না আসা অবধি গুড গার্ল হয়েই থাকবে। মাম্মাকে ডিস্টার্ব করবে না বেশি। মাহির আঙ্কেল ঘুরতে নিয়ে যায় তোমায়। ঘুরতে যাবে আঙ্কেলের সাথে। ওকে? ওকে পাপা। ফোন কাটলো রৌদ্র। সবার কতগুলো থমকানো আশ্চর্য দৃষ্টিতেও একটুও পরিবর্তন আসলো না ওর মাঝে। বরং শ্বাস ফেলে সৌভিকের উদ্দেশ্যে বলল, রেস্ট কর, আমি আসছি এখন। পরে আরেকবার আসার চেষ্টা করব। এখন বেরোতে হবে। কার সাথে কথা বললি? রোহানের অযাচিত প্রশ্ন। বিব্রত হয় রৌদ্র। উত্তর করার প্রয়োজন না করে উঠে দাঁড়ায়। প্রশ্ন আসে আবার, রুডি, কে পাপা ডাকলো তোকে? কার পাপা তুই? ওই বাচ্চাটাকে দেখ ব্রো, তুই তো মেঘার প্রতি অবসেসড। তাহলে ওই বাচ্চাটা? রৌদ্র শান্ত রইল। কিয়ৎকাল বাদ তপ্ত দম ফেলে বলল, আরাফকে মনে আছে? সব বন্ধুদের কপালে ভাঁজ পড়ে। সচকিতে প্রশ্ন করে তুহিন, কোন আরাফ? নাম শুনে যার কথা প্রথমেই মনে পড়ল তার কথাই বলছি, আরাফ তালুকদার। মনে আছে নিশ্চয়ই? ওই আরাফ, বরিশাইল্লা? হুম। ওর কথা হঠাৎ বলছিস যে? ভার্সিটি লাইফে তো ও তোর দুশ্মন ছিল। ওকে মনে থাকবে না আবার? টপকাতে চাইতো তোকে সব সময়। কত কি হয়েছে তোদের মাঝে, কিন্তু শেষের দিকে তোরা ভালোই বন্ধু হয়ে উঠেছিলি। আরাব যখন দেশ ছাড়ল তখন বহুদিন দেখি না ওকে। সেই যে দেশ ছাড়ল ৮-৯ বছর হতে চলল, আর ফেরেনি। রোহানের পরপর কথাগুলো শুনে মৃদু অবসন্ন ভেজা স্বরে জবান খুলে রৌদ্র, আর ফিরবেও না কখনো। ও আমার দুশ্মন ছিল, বন্ধুও ছিল, কিন্তু ওর বাচ্চা আমার প্রাণ, প্রাণের অংশ আমার। মানে? মানে আরাফ আর নেই। এইটুকুনি বলে ধূপধাপ পা ফেলে কেবিন থেকে বেরিয়ে আসলো সে। ফেলে আসলো মূর্ত সব বন্ধুদের। রাত বাড়তেই বিয়েবাড়ির সবার কথার রোল বাড়ছে। আয়ান এখন অবধি এসে পৌঁছায়নি। এদিকে ঘড়ির কাঁটা ৮টার দৌড়ে। প্রায় ঘন্টা দুয়েক বেরোতে চলল বাড়ি থেকে বেরোনোর। ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে। মার্জিয়া বেগম এদিক ওদিক চিন্তিত মুখে পায়চারি করছেন। আবিদের বাবা লাগাতার ফোন লাগাচ্ছেন ছোট ছেলের ফোনে। আয়ানের বন্ধুদেরও কল করা হচ্ছে, কাউকেই পাওয়া যাচ্ছে না। এদিকে আবিদ বেশ ঠান্ডা হয়ে বসে আছে, পাশে আদ্র বসে পায়ের উপর পা তুলে। দুজনে ক্ষণে ক্ষণে একে অপরের দিকে চাওয়াচাই করছে আর হাসছে ঠোঁট কামড়ে। সবাই চিন্তিত এখানে, একমাত্র ওরা ব্যতীত। বউ দুটোর মুখ দেখা হয়নি এখনো। কাজী মৌলবি এসে বসে আছেন, দ্বিতীয় বরের পাত্তা নেই। আদ্র তর সইতে না পেরে আবিদের দিকে ঝুঁকে বলে, হোয়াট হ্যাপেন আবিদ? তুমি এত শান্ত আছো কি করে বলো তো? বউকে দেখতে ইচ্ছে করছে না? কুল ডাউন ব্রো। তুমি এত উতলা হচ্ছ কেন? দেখতে ইচ্ছে করছে ভীষণ। আবেশিত সোজাসাপটা উত্তরে হেসে ফেলে আবিদ, প্রফেসর হিসেবে তোমার সাথে একেবারেই মানাচ্ছে না এটা। নাও আই অ্যাম নট প্রফেসর। প্রফেসর হিসেবেই যাও, দেখে আসো গিয়ে। এখানকার নাটক শেষ করো জলদি, আমি আসছি। উঠে দাঁড়ায় আদ্র। শিশির, মেঘা আর সাফা কোন ঘরে আছে তা এতক্ষণে নখদর্পণে নিয়ে নিয়েছে। সোজাসুজি সেদিকে এগোলো সে। এ বাড়িতে মোট ৩টে ঘর। সবচেয়ে কর্নারের ঘরটা শিশিরের। আদ্র বিনা দ্বিধায় ঘরের দরজায় টোকা দেয়। মেঘার সাফা আছে, তাই দ্বিধা নেই। চাপানো দরজা খুলে দিল সাফা। সবসময় এই ঘরে এরোর আনাগোনা লেগেই চলেছে।
বিরক্ত ওরা। ভাবল বরপক্ষের কেউ। রেগেমেগে তাকানো মাত্রই আদ্রকে দেখে শিথিল হলো সাফা। ভাইয়া তুমি? চোখের ইশারায় ভেতরে ঢোকার অনুমতি চায় আদ্র। সাফা তাগাদা দিয়ে বলে, এসো। ভেতরে পা বাড়ায় সে। খাটের উপর মাঝ বরাবর বসে বধূ সাজে সজ্জিত টুকটুকে রমণী। আদ্রের উপস্থিতি বুঝে খানিক জড়তায় মুখ ফিরিয়ে নিল। আকুল হয়ে সোজাসুজি ওর দিকেই চাইল আদ্র। তবে আকুলতা বাড়ল বই কি কমল না। মুখ দেখার তীব্র তৃষ্ণা জাগল। কদম বাড়াতেই তড়াক করে অন্ধকারে ঢেকে গেল পুরো ঘর। শুধু ঘর নয়, পুরো বাড়ি। আকস্মিক বিদ্যুৎ চলে গেছে অসময়ে। মুহূর্তেই অন্ধকারে তলিয়ে গেল পুরো ঘর। মেঘা বিছানায় বসেছিল, ভরকালো না অন্ধকারে। সাফা চেঁচিয়ে উঠল আকস্মিক ঘুটঘুটে অন্ধকার হতেই, ভাইয়া! অন্ধকারেই ওর হাতটা খপ করে টেনে ধরল আদ্র। আশ্বাস দিল ঠান্ডার স্বরে, এই টুকটুকি, আমি আছি তো। ঠাহর করে বিছানা থেকে পা নামায় শিশির। সাফা, স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাক। লোডশেডিং হলো কেনই অসময়ে? দাঁড়া, আমি দেখছি। মোমবাতি আছে ঘরে। অন্ধকারেই নামল সে, এগুলো টেবিলের দিকে। ডয়ারে মোমবাতি আছে। আদ্র ধীরে সাফার হাত ছাড়ল। ফোন বের করলো পকেট থেকে, ফ্ল্যাশ অন করলো। ততক্ষণে শিশির ডয়ার খুলে মোমবাতি বের করেছে আধারে। ফ্ল্যাশের মৃদুমন্দ সাদাটে আলো তাক করা মাত্রই ঝিকঝিক করে জ্বলে উঠল রমণীর বেনারসি জড়ানো বহুরূপী কায়া। আধারের মাঝে আলো পেয়ে উজ্জ্বল হয়ে ফুটে উঠল, যেন রাঙিয়ে উঠল পুরো ঘর। আদ্র ঢোক গেলে ধীর পায়ে এগোয় আলো দেখানোর জন্য। পাশাপাশি দাঁড়ায়। ডয়ারে হাতড়ে লাইটার খুঁজছে শিশির। পাশে ফোনের ফ্ল্যাশ দেখে এক পলক তাকালো। আদ্রকে দেখে বেখেয়ালে বলল, স্যার, ফোনটা দেখি। নিজেই আদ্রের হাত থেকে ফোনটা নিল। লাইটার খুঁজে পেয়ে আবার আদ্রের হাতে ফিরিয়েও দিল। বলল, আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। রমণীর মৃদুমন্দ নড়চড়ের সাথে সাথে রিনঝিন করে শব্দ হচ্ছে। হাতের চুড়িগুলো একে অপরের সাথে ঠোকা খেয়ে ঝংকার তুলছে রিনিঝিনি। আদ্র মূর্ত। ঘোরের বসে এক ধ্যানে চেয়ে রয়েছে রমণীর পানে। সাদাটে আলো আধারির মাঝে রমণীর শুচিশুভ্র সৌন্দর্যে মুগ্ধ হলো সে। খেই হারালো দুই চোখের। পলক ফেলতে ভুলে গেল। যেন পলক ফেলতেই উবে যাবে রমণী। নিষ্পলক চেয়ে রইল সে। এ কাকে দেখছে সে? নতুন কেউ? না তো, এ তো সেই ভিজে বেড়াল বেয়াদব। মোমবাতি জ্বালালো শিশির। আদ্র নিজের খেয়ালে মশগুল। মোমবাতি হাতে তুলে পাশে ফিরল আদ্রের পানে। দুজনার সামনাসামনি আগুনের ঝিলিকে হলদে আলো পড়ল। চোখ তুলতেই রমণী সম্মুখীন হলো একজোড়া খাদযুক্ত স্থির দৃষ্টির। যে দৃষ্টি ওর পানে চেয়ে রয়েছে ভনিতাবিহীন। কম্পন নেই সেই চোখে। বরং আরও ভালোভাবে চোখের তৃষ্ণা মেটাতে সেই লোকটা ফোনের ফ্ল্যাশ সরাসরি তাক করল রমণীর মুখ বরাবর। এতে চোখ মুখ কুঁচকে আসে শ্যামালিনীর। কিয়ৎকাল সেই চাহনির সাথে চোখাচোখি হলেও পর মুহূর্তে চোখ নামিয়ে নেয়। পাশ কাটিয়ে পা বাড়ানো মাত্রই ছলাৎ করে পুরো ঘরে আলো জ্বলে ওঠে আবার। কারেন্ট এসে গেছে। হাঁপ ছাড়ে মেয়েটা। ফু দিয়ে মোমবাতি নিভিয়ে বলে, নে, এসে গেছে কারেন্ট। আদ্র এখনো স্থবির। পাথরের ন্যায় জমে গেছে যেন। চোখ জোড়াকে টেনে হিঁচড়েও নামাতে পারছে না। এ কেমন বিপত্তি! থমকে গেছে সে। মনে হয় থেমে গেছে হৃদয় স্পন্দন। ঠান্ডা হয়ে এসেছে বক্ষস্থল। কোথাও একটা খচখচে ভাব জ্বালাতন করছে তবুও। শিশির সরে এসেছে। আদ্রের দৃষ্টি সরেনি এক পলকেও। ওকে এমন কাটকাট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাফা ডাকে, ভাইয়া, কি হলো? ওভাবে কি দেখছো? ধ্যানে বিঘ্ন ঘটে। নড়ে চড়ে ওঠে সে। দ্রুত চোখ নামায়। ফোনটা চেপে ধরে খিচে বন্ধ করে দুই চোখ।
হাঁসফাঁস লাগে এ বেলায়। ঢোক গেলে পরপর মেঘা শুধায়, ভাইয়া আর ইউ ওকে? কি হলো? নাথিং। এমন করছো কেন? কারেন্ট এসে গেছে, ফ্ল্যাশ অফ করো। আদ্রের গলা ধরে আসে, হাঁসফাঁস করে চোখ তুলে উচ্চারণ করে, টুকটুকি, আমাকে কেউ এক গ্লাস পানি দিবি প্লিজ।